আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কসাই নেতানিয়াহুকে অপহরণের ভিডিও ভাইরাল। ভারতকে উড়িয়ে দিতে 130টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছি, পাকিস্তানি মন্ত্রীর হুঁশিয়ারি। বিশ্বাসঘাতক মাহমুদ আব্বাস ইসরায়েলের সহযোগী, চাঞ্চল্যকর আরও যেসব তথ্য দিলেন মধ্যপ্রাচ্যের খ্যাতনামা বিশ্লেষক। ভারত পাকিস্তান ইস্যুতে সরে গেলেন ট্রাম্প, মোদির কপালে চিন্তার ভাঁজ, হতাশ দিল্লি। ইসরায়েলের পথে হাঁটছে ভারত, সিনেটর সিদ্দিকির হুঁশিয়ারি। ফের ভারত পাকিস্তান সীমান্তে রাতভর দুই দেশের গোলাগুলি। বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক নিয়ে সুখবর। দর্শক, সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। অপহৃত হয়েছেন ইসরায়েলি কসাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক মাধ্যমগুলো নেতানিয়াহুর অপহৃত হওয়ার একটি ভিডিও বেশ ভালোভাবেই ছড়িয়েছে। ভিডিওটি বানানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানি কর্তৃপক্ষ অপহরণ করেছে। এমন দৃশ্যের এক ভিডিও গত সপ্তাহে তেহরানের সরকারপন্থী নেটওয়ার্কে প্রচারিত হয়েছে। ভিডিওটি মূলত একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। বিস্তারিত মারিয়াম হাবিবার রিপোর্টে। আনুষ্ঠানিক অতিথি নামের এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র শুরু হয় নেতানিয়াহুর এক রহস্যময় দুর্ঘটনার খবর দিয়ে। তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান, কেউ জানতে পারে না তিনি কোথায় আছেন। এদিকে তেহরানে হায়দার নামের একজন হিব্রু ভাষার অনুবাদককে একজন অতিথিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তিনি দ্রুতই বুঝতে পারেন ওই অতিথি আসলে স্বয়ং নেতানিয়াহু। চলচ্চিত্রটি 5 মাস আগে মুক্তি পেল, হঠাৎ করেই ইরানি নেটওয়ার্কগুলোতে এর প্রচার বেড়েছে। এটি এমন এক সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পরমাণু আলোচনা চলছে। চলচ্চিত্রটির প্রযোজক ক্ষুদ্রা স্টুডিওস, মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত রেডিও ফ্রি ইউরোপের ইরানি সহযোগী সংস্থা রেডিও ফারদা ক্ষুদ্রা স্টুডিও ভুয়া কোম্পানি হিসেবে অভিহিত করেছে। রেডিও ফারদার মতে ক্ষুদ্রা স্টুডিওস ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের অংশ এবং সরকারের প্রচারণা ছড়াতে কাজ করে। ক্ষুদ্রার সিইও হিসেবে বর্তেজা ইস্পাহানির নাম উল্লেখ আছে। রেডিও ফারদার খবর অনুযায়ী তিনি মোর্তেজা ঘুব্বে নামেও পরিচিত এবং গোয়েন্দা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। এছাড়া চলচ্চিত্রটি আম্মার ইয়ার নামের একটি ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটটি ইসলামিক বিপ্লবের সাংস্কৃতিক ফ্রন্টের মালিকানাধীন। এটি একটি সরকারি সংস্থা। 1 দশকেরও বেশি আগে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির এক নির্বাহী আদেশে এটি চালু করা হয়। এই সংস্থা সরকার অনুমোদিত ও ইসলামী প্রজাতন্ত্রের মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ কাজগুলো প্রচার করে। এর আগে ইরানি কর্মকর্তারা নেতানিয়াহুকে অপহরণের হুমকি দিয়েছেন। 2022 সালের নভেম্বরে ইরানের রাষ্ট্র পরিচালিত বাহার নিউজ জানিয়েছেন, ইস্পাহানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি কমান্ডার মুজতাবা ফাদা নেতানিয়াহুকে অপহরণ করে দাস হিসেবে ইসলামিক প্রজাতন্ত্রে আনার আহ্বান জানিয়েছিলেন। ফাদা বলেছিলেন, জায়নবাদী শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী নেতানিয়াহু আশা করেছিলেন ইরানের বিক্ষোভের কারণে তিনি বিক্ষোভ পরবর্তী মুক্ত ইরানের তেহরান ভ্রমণ করতে পারবেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় ইসলামী প্রজাতন্ত্র জয়ী হবে এবং ওই প্রধানমন্ত্রীকে পায়ে দড়ি ও দাসের বাকল পরিয়ে ইরানে আনা হবে। ভারতকে ঘায়েল করতে 130টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান। ভারত শাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলায় 26 জন পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। পারমাণবিক শক্তিধর দেশ দুটির এরই মধ্যে প্রতিশোধমূলক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এছাড়া দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি। পাক ভারত উত্তেজনার সর্বশেষ খবর জানাচ্ছেন মারিয়াম হাবিবা। ভারতের জন্য মাত্র 130টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান। এমন এক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী হানিফ আব্বাসি। তিনি বলেছেন, ভারতকে ঘায়েল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহিন ও গজনবির মতো ক্ষেপণাস্ত্র সহ 130টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে।
হানিফ আব্বাসী আরো বলেছেন, শাহিন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাঁটিতে প্রস্তুত করে রেখেছি। সেগুলো প্রস্তুত রাখা হয়েছে হিন্দুস্তানের জন্য। 130টি ক্ষেপণাস্ত্র কেবলমাত্র নমুনা হিসেবে রাখা হয়নি। আপনাদের কোনো ধারণাই হবে না যে পাকিস্তানের কোথায় কোথায় সেগুলো মোতায়েন করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার প্রেক্ষিতে পাকিস্তানি রেলওয়ে মন্ত্রী এমন মন্তব্য করেছেন। হানিফ আব্বাসী বলেন, এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, এসব শাহিন, এসব ঘড়ি, আমি আবারও বলছি, এগুলো শোকেসে রাখা হয়নি, এগুলো তোমাদের দিকেই তাক করে রাখা হয়েছে, আর কারোর দিকে নয়। হুঁশিয়ারি দিয়ে হানিফ আব্বাসী আরো বলেন, যদি ভারত ইন্দুস চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলো পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে পাকিস্তান পুনর্মাত্রার যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। বিশ্বাসঘাতক মাহমুদ আব্বাস ইসরায়েলের সহযোগী। আরব বিশ্বের একজন সুপরিচিত বিশ্লেষক আব্দেল বারি আতওয়ান হামাস এবং গাজার প্রতিরোধকামীদের বিরুদ্ধে ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্টের অশ্লীল ভাষার ব্যবহারের সমালোচনা করে তাকে ইসরায়েলের সহযোগী এবং একজন বড় বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন। আতওয়ান আরো বলেন, বিশ্বাসঘাতক মাহমুদ আব্বাসের নেতৃত্বে 60,000 বাহিনী ফিলিস্তিনিদের স্বার্থে নয়, বরং দখলদার এবং বসতি স্থাপনকারীদের উদ্দেশ্য হাসিল করতে কাজ করে আসছে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। আব্দুল বারি আতওয়ান একটি প্রবন্ধে পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস, গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস এবং প্রতিরোধকামিতাকে সাম্প্রতিক সময়ে যেভাবে আক্রমণ এবং তাদের বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন তা উল্লেখ করে বলেন, বিশ্বাসঘাতক মাহমুদ আব্বাস হামাস ও তার যোদ্ধাদের অপমান করেছেন, যারা 1.5 বছরেরও বেশি সময় ধরে ধৈর্য ও রক্ত দিয়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসে। গাজা ইসরায়েলের পরিকল্পনাকে পরাজিত করেছে এবং তাদের প্রতিরোধ এবং বীরত্বপূর্ণ অভিযানের মাধ্যমে আরব ও ইসলামী বিশ্বকে গর্বিত করেছে। আব্দুল বারি আতওয়ান তার নিবন্ধে উল্লেখ করেছেন, বিশ্বাসঘাতক মাহমুদ আব্বাসের নেতৃত্বে অশ্লীলতা বা দখলদার শত্রুর সঙ্গে সহযোগিতা করার মাধ্যমে এবং তার গণহত্যার ন্যায্যতা প্রমাণের মাধ্যমে অর্জন করা যায় না, বরং প্রতিরোধ এবং শহীদ হওয়ার মাধ্যমে তা অর্জন করা যায়। রাই আল ইমুর সম্পাদক আতওয়ান বিশ্বাসঘাতক আব্বাসকে আরও বলেন, এই গণহত্যাকারী খুনিরা আসলো চুক্তিতে আপনাদের অংশীদার। এটি ছিল সবচেয়ে বড় মানব বিশ্বাসঘাতকতা এবং এর স্থপতি আপনারাই ছিলেন। ফিলিস্তিনের নামে আপনার নেতৃত্বে 60,000 বাহিনী ফিলিস্তিনিদের স্বার্থে নয়, বরং দখলদার এবং বসতি স্থাপনাকারীদের উদ্দেশ্য হাসিলে কাজ করে আসে। ভারত পাকিস্তান ইস্যুতে সরে গেলেন ট্রাম্প, মোদির কপালে চিন্তার ভাঁজ। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দুই দেশই পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখিয়েছে, যা যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য ভারতের জন্য অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার ভ্যাটিকানে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি ভারতেরও ঘনিষ্ঠ, পাকিস্তানেরও ঘনিষ্ঠ, তারা নিজেরাই কোনো না কোনো সমাধান বের করে নেবে। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি কোনো মধ্যস্থতার আশ্বাস না দিয়ে দুই দেশের উপর সমাধানের দায়িত্ব ছেড়ে দেন। ট্রাম্পের এমন মন্তব্যে হতাশা দেখা দিয়েছে দিল্লিতে, কারণ হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং আশা করা হয়েছিল যুক্তরাষ্ট্র ভারতের পক্ষে দৃঢ় অবস্থান নেবে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যুদ্ধ বাঁধলে তা দুই দেশকেই চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং পুরো দক্ষিণ এশিয়ায় বিপর্যয় নামিয়ে আনবে। গ্লোবাল ফায়ার পাওয়ার এর 2025 সালের প্রতিবেদনে দেখা গেছে, সামরিক শক্তিতে ভারত বিশ্বের চতুর্থ এবং পাকিস্তান দ্বাদশ। তবে যুদ্ধের ফল শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না, বরং ভূগোল, অর্থনীতি, মনোবল ও কূটনৈতিক অবস্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিম জানিয়েছেন, তারা যে কোনো আন্তর্জাতিক তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। ইসলামাবাদ বলেছে, তারা যুদ্ধ চায় না, কারণ তা পুরো অঞ্চলের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কাশ্মীর ইস্যুতে নতুন করে যুদ্ধ বাঁধলে তা শুধু ভারত ও পাকিস্তান নয়, আশেপাশের দেশগুলোর উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। তাই দ্রুত কূটনৈতিক সমাধান জরুরি হয়ে পড়েছে।
ভারত এখন ইসরায়েলের মতো পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পার্লামেন্টারি নেতা ও সিনেট স্ট্যান্ডিং কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান সিনেটর ইরফান সিদ্দিকী। তিনি অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবৈধভাবে ভারতীয় দখলকৃত জম্মু ও কাশ্মীরকে নতুন ফিলিস্তিন ও গাজার মতো তৈরি করার চেষ্টা করছেন। খবর জিও নিউজের, বিস্তারিত প্রতিবেদনে। ইরফান সিদ্দিকী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভারতকে গণতান্ত্রিক সনদ হারানোর জন্য দায়ী করেন। তিনি বলেন, ভারত এখন মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বড় হত্যাযজ্ঞের মাঠে পরিণত হয়েছে। সিনেটর সতর্ক করে বলেন, যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের জন্য পাকিস্তান টিট ফর ট্যাট প্রতিক্রিয়া জানাবে। সিনেটর সিদ্দিকী আরও বলেন, যদি ভারত পাকিস্তানের নদীগুলোর প্রবাহে কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা নির্মাণের চেষ্টা করে, তবে এটিকে যুদ্ধের সমতুল্য হবে এবং পাকিস্তান তার পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। সম্প্রতি কাশ্মীরের পাহেলগাম এলাকায় গোলাগুলিতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তদন্ত ছাড়াই ভারতের হিন্দুত্ববাদী সরকার পাকিস্তানকে দায়ী করে ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। পাকিস্তানের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি জানিয়েছে, পানি পাকিস্তানের প্রাণ রসায়ন এবং এটিকে অবরুদ্ধ বা সরানো হলে তা যুদ্ধ ঘোষণায় শামিল হবে। এদিকে হামলার ঘটনায় দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট টিআরএফ তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর তৃতীয় দিনের মতো গতকাল শনিবার দিবাগত রাতেও দুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুথমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। বলা হয়, এ নিয়ে পরপর ৩ রাত ভারত পাকিস্তান সীমান্তে সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। এর আগে শুক্রবার ও বৃহস্পতিবার রাতে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় ঘটে। যদিও এসব গোলাগুলির ঘটনা নিয়ে পাকিস্তানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। ভারতের সেনাবাহিনী পাল্টা জবাব দিলেও এসব ঘটনার হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত এক অনুষ্ঠানে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের পুনরায় উল্লেখ করা হয় এবং ভবিষ্যতে আরো গভীর সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান ও তার স্ত্রী রওশন নাহিদ। বিস্তারিত প্রতিবেদনে। ইসলামাবাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ, যিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশের সাম্প্রতিক সমাজ অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, দুই দেশের জনগণের উন্নয়নের স্বার্থে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রগুলোতে অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী। অনুষ্ঠানে হাই কমিশনার ইকবাল হোসেন খান বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, অতিথি পরায়ণতা এবং বহুমাত্রিক সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি দুই দেশের মধ্যে বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পাকিস্তানের ফেডারেল মন্ত্রীরা অধ্যাপক আহসান ইকবাল চৌধুরী, ডক্টর তারিক ফজল চৌধুরী, মঈন ওয়াট, হাম কামাল, খেলদাস কোলেস্থানি, মালিক রশিদ আহমেদ, কায়সার আহমেদ শেখ এবং মোহাম্মদ জুনাইদ আনোয়ার। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কসাই নেতানিয়াহুকে অপহরণের ভিডিও ভাইরাল। ভারতকে উড়িয়ে দিতে ১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছি, পাকিস্তানি মন্ত্রীর হুঁশিয়ারি। বিশ্বাসঘাতক মাহমুদ আব্বাস ইসরায়েলের সহযোগী, চাঞ্চল্যকর আরও যেসব তথ্য দিলেন মধ্যপ্রাচ্যের খ্যাতনামা বিশ্লেষক। ভারত পাকিস্তান ইস্যুতে সরে গেলেন ট্রাম্প, মোদির কপালে চিন্তার ভাঁজ, হতাশ দিল্লি। ইসরায়েলের পথে হাঁটছে ভারত, সিনেটর সিদ্দিকীর হুঁশিয়ারি।
ফের ভারত পাকিস্তান সীমান্তে রাতভর দুই দেশের গোলাগুলি। বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক নিয়ে সুখবর। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।